গত কয়েক মাস ধরে আমরা যে কথাটা বলতেছিলাম, মানে একটু অনুমান করতেছিলাম যে আসলে ওই যে ইন্ডিয়ার যে সেকেন্ড টেস্টটা সাকিব খেললো ওইটাই ন্যাশনাল টিমের হয়ে তার শেষ ম্যাচ। তো সেই অনুমান ভিত্তিক কথাটা বা একটু ভেবেচিন্তে বলা কথাটা সত্যি হলো কার্যত। আজকে অলরেডি এতক্ষণে আপনারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলটা পেয়ে গেছেন, সেই ওয়ানডে দলে সাকিব আল হাসানের নাম নাই। ফলে বুঝতেই পারতেছেন যে এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা খেলে সাকিব আল হাসান বিদায় নিতে চেয়েছিলেন সেখানেও তার নাম থাকার কোনো কারণ নাই। কারণ এর আগে শেষ ওয়ানডে টুর্নামেন্টটা যদি তিনি না খেলেন ওখানে নাম থাকার কোনো কারণ নাই। আর রিয়েলিটি যা যা বুঝতেছেন সবই সত্যি। এই অবস্থায় সাকিবের আর ন্যাশনাল টিমের হয়ে খেলার কোনো সম্ভাবনা নাই। তো সেই জায়গাটা আমার একটু ফিরে দেখতে গিয়ে মনে হলো যে সাকিবরে নিয়ে তো অনেক কথাবার্তা এই জীবনে বলছি, এই জীবনে লিখছি। তো একটা জিনিস মনে হলো যে এটা কি আসলে নিয়তি এরকম একটা প্রতিশোধ নিল কিনা। সাকিব এই ন্যাশনাল টিম নিয়ে যে কাজগুলো করছেন, যে আচরণগুলো করছেন, সাকিবের আমি প্রচণ্ড ভক্ত। তারপরেও সেই ব্যাপারটা আসলে তার দিকে ফিরে আসলো কিনা। আর সবশেষে আমি একটা কথা বলতে চাই যে এই পরিণতি কারো না হোক, জাতীয় দলের হয়ে খেলে বা যে কোনো সেক্টরে এই পরিণতি কারো না হোক। এত বড় তারকা হওয়ার দরকার নেই, কিন্তু এই পরিণতি নিয়ে কেউ যেন বিদায় না নেয়। তো সাকিবরে নিয়ে আজকে একটু দু চারটা কথা বলি। শুরুতেই একটা ব্যাপার বললি যে আমরা সাকিব যখন কানপুর টেস্ট খেলতে নামলো তখন আমরা মোটামুটি বুঝে ফেললাম যে সাকিবের পক্ষে আর ন্যাশনাল টিমে খেলা হবে না। সেটা আমরা যেসব অনুমান করছিলাম হয়তো সবগুলো ইকুয়েশন ঠিক সেম ছিল না। কখনো কখনো মনে হয়েছে সাকিব আবার ঢাকায় আসবে, মিরপুরে খেলবে, কখনো কখনো মনে হয়েছে যে না, হবে না। তো কিন্তু এন্ড অফ দি ডে সেই কথাটাই সত্যি হলো যে কানপুর টেস্টটাই আসলে ওই সাকিবের শেষ ইন্টারন্যাশনাল ম্যাচ হয়ে থাকলো। এখনও পর্যন্ত এটার ব্যত্যয় ঘটার কোনো সম্ভাবনা নাই, যেহেতু ওয়েস্ট ইন্ডিজ দলে তিনি থাকছেন না, ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের দলে। ফলে তার আর ইন্টারন্যাশনাল খেলার কোনো বাস্তব সম্ভাবনা নাই। সেই ব্যাপারটা কেন হলো এটা নিয়ে অনেক আলোচনা করা যেতে পারে, অনেক তর্কাতর্কি করা যেতে পারে, এটা নিয়ে আপনি সভা সেমিনার করতে পারেন না, কিন্তু আউটপুট একটাই, সেটা হচ্ছে সাকিবের আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলা হচ্ছে না। টেস্ট তো নিজে বলছিলেন যে মিরপুরে শেষ টেস্ট খেলবেন, খেলে বিদায় নেবেন, হলো না। টি-20 আগেই শেষ, টি-20 খেলে ফেলছেন, এটা বলছেন নিজে, তার মানে ওটাও গেছে। বা ছিল ওয়ানডে, সেখানে তার একটা অ্যাম্বিশন ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বিদায় নেবেন। সেখানে সাকিব মাঝখানে যে ওয়ানডে সিরিজটা আমরা খেললাম আফগানিস্তানের বিপক্ষে, ওই সময় বোর্ড জানালো আমাদের যে অ্যাকচুয়ালি সে মিরপুরে টেস্টটা না খেলতে পেরে, মিরপুরে আসা নিয়ে কী কী হয়েছে তা তো জানেন। বোর্ড সভাপতি বললেন যে মিরপুরের ওই টেস্টটা খেলতে না পেরে সে ফ্রাস্ট্রেটেড আছে, ফলে আফগানিস্তান সিরিজে সে খেলার মতো অবস্থায় নাই। এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের যখন দল ঘোষণা করা হবে তার আগে আমরা পত্রপত্রিকায় দেখতে পেলাম যে সাকিব বোর্ডকে 3টা শর্ত দিচ্ছে, যেটা আমার কাছে খুব ছেলে মানুষে মনে হয়েছে, খুব অনুচিত মনে হয়েছে। কারণ বোর্ড এই জাতীয় শর্ত পূরণ করার জায়গায় না, আর বোর্ডের দায়িত্বও এটা না। সাকিব অনেক বড় ক্রিকেটার, আমাদের পার্সপেক্টিভে সর্বকালের সেরা ক্রিকেটার, এবং ওয়ার্ল্ড পার্সপেক্টিভেও সে একটা সময় বিশ্বের সেরা খেলোয়াড় ছিল। তার মানে এই না যে তার রাজনৈতিক কোনো দাবি দেওয়া পূরণের দায়িত্ব ক্রিকেট বোর্ডের, এটা পৃথিবীর কোনো ক্রিকেট বোর্ড করে না। বরং উনি কী করে ক্রিকেট বোর্ডের কাছে এই দাবি দেওয়া জানালেন, এটা আমার কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে। ক্রিকেট বোর্ডে আপনি কেন এখানে ঠেলে দেন যে আমার দেশে যাতায়াতের ব্যাপারটা সুনিশ্চিত করেন, তারপরে আমার নামে যেসব আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আটকানো হয়েছে এগুলো রিলিজ করেন, এটা দেয় কি ফারুক আহমেদের, এটা দেয় কি নাজমুল হাসান ফাহিমের? এরা তো এটা পারবে না, আর এটা কেন করবে? এটা কোন মুখে তারা গিয়ে রাষ্ট্রে কথা বলবে? রাষ্ট্র তো তারে সন্দেহ করছে বলেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করছে, অমুক তমুক করছে, এটা আলাদা কোশ্চেন, একেবারে অ্যানাদার চ্যাপ্টার অফ বুক। ওইটার সঙ্গে আমাদের কারো কোনো রিলেশন নেই। আমরা যারা খেলাধুলা নিয়ে আসি, ক্রিকেট বোর্ড বলেন, আমরা যারা দেখি তারা বলেন, যারা খেলে, কারো কোনো সম্পর্ক নাই। ফলে এটা সাকিব একেবারেই ঠিক করেন নাই, যদি করে থাকেন পত্রপত্রিকার খবর যদি সত্যি হয়, এবং সেটার এন্ড রেজাল্ট হচ্ছে যে সাকিবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাকা হয় নাই। ফলে এইখানে শেষ। এখন আমার এই যেটুকু বললাম এটুকু তো সবাই জানেন, এটুকুর ভিতরে নতুন কিছু নেই। কিন্তু আমি একটু অন্য পার্সপেক্টিভ থেকে ঘটনাটা ভাবতেছিলাম। আপনারা জানেন যে এই কন্টেন্ট বানানোর শুরু থেকে এই আজকের আগ পর্যন্ত আমি বহু কন্টেন্ট বানাইছি, মূলত সাকিবের প্রতি সহানুভূতির জায়গা থেকেই বারবার কন্টেন্টগুলো বানাইছি। ফলে আমাকে আর নতুন করে বলতে হবে না নিশ্চয়ই যে আমি কত বড় সাকিব ভক্ত। শুধু আমি না, আজকে যারা সাকিব বিরোধিতা করেন, রাস্তায় নামেন, আমি আগেও বলছি সাকিবরে জনগণের তারকা সাকিব এরাই বানাইছে। সাকিব হয়তো তার পারফরমেন্সটা নিজে করছেন, কিন্তু তাকে যে পিপলস স্টার বানানো, ওই যে সবসময় আমি বলি যে এন্ডোর্সমেন্ট, স্পন্সর, এই সব কিছু আসে আসলে মানুষ পাশে থাকে বলে।
ফলে সব মানুষ পাশে ছিল, তাই তিনি তারকা হয়েছেন। সব মানুষ আজকে পাশে নেই, তাই তিনি এই দেশে ঢুকতে পারতেছেন না। কিন্তু এর ভেতরে আপনি একটু যে নিয়তির নাটকীয়তা দেখেন, যে এই সাকিব জাতীয় দলকে কতটা হেলাফেলা করছেন। মানে এ কথা তো সাকিবের একেবারে ডাইহার্ড ফ্যানও স্বীকার করবে যে জাতীয় দল নিয়ে একসময় রীতিমতো তুচ্ছতাচ্ছিল্য করছেন। সাকিব বোর্ডে বলে দিতেন যে তিনি কোন কোন সিরিজ খেলবেন, তার মধ্যে টেস্ট স্পেশালি খুব অ্যাভয়েড করার চেষ্টা করতেন। একবার মনে আছে সাকিবরে যখন লাস্ট টেস্ট ক্যাপ্টেন করা হলো, তখন আমি ফেসবুকে মজা করে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এইটা বোর্ডের হাতে শেষ উপায় ছিল সাকিবের নিয়মিত টেস্ট খেলানোর, যে ক্যাপ্টেন তুমি তো চাইলেই খেলা ছেড়ে চলে যেতে পারতেছো না। তো এটা মজা হলেও এটা কিন্তু রিয়েলিটি। সাকিবকে একটু টেস্টে রেগুলার পাওয়ার জন্য বোর্ড কম কষ্ট করে নাই। বোর্ড তাকে নানাভাবে রিকোয়েস্ট করছে, অমুক তমুক, সাকিব পাত্তা দেয় নাই। সাকিব জাতীয় দলের হয়ে খেলতে চায় নাই। সাকিব জাতীয় দলের হয়ে শুধু সেইটুকু খেলতে চাইছে যেটুকু তার নেম ফেমরে সাপোর্ট করে। আমি মনে করি না যে সাকিব বাংলাদেশকে কারো চেয়ে কম ভালোবাসে, কিন্তু সেইটা না সে প্রকাশ করে দেখাতে পারে নাই, সেইটা না সে প্রুভ করতে পারে নাই, জাতীয় দলকে সেই জায়গাটা দিতে পারে নাই। ধরেন এই যে বাংলাদেশ 2019 বিশ্বকাপ খেলতে যাবে, সে সময় আমরা জানি সাকিবের মাথার উপরে অনেক চাপ, আইসিসির নিষেধাজ্ঞার ফাড়া, অমুক তমুক আছে, সবই ছিল। কিন্তু সাকিব কী করলেন, যেদিন ফটো সেশন, ন্যাশনাল টিমের ফটো সেশন রেখে বিজ্ঞাপনের শুটিংয়ে চলে গেলেন। এটা কত দুর্ভাগ্যজনক, কত বড় কষ্ট মানুষ পাইছে। তার টিমের প্রতিটা খেলোয়াড় এই ঘটনায় মানে মুষড়ে পড়ছিল যে সাকিব আমাদের সবচেয়ে বড় তারকা। সাকিব নিজের মতো প্রস্তুতি নিল, অমুক তমুক, সবই ঠিক আছে, সাকিব আমাদের সবার সঙ্গে ছবি তোলার যোগ্যও মনে করলো না আমাদের। আমি নিশ্চিত হয়ে বলতেছি যে ওই দলের অনেকে খুব কষ্ট পাইছিল, অনেকেই খুব কষ্ট পাইছিল। কিন্তু সাকিব কী করছেন, 2 পয়সার দাম দেন নাই ন্যাশনাল টিমের ফটো সেশনে। আপনার কাছে হয়তো অগুরুত্বপূর্ণ মনে হতে পারে ব্যাপারটারে, কিন্তু ন্যাশনাল টিমের ফটো সেশন ক্রিকেটারদের কাছে অনেক বড় ব্যাপার, বিশেষত সেটা যদি বিশ্বকাপের মতো ইভেন্টের জন্য। মানে এই ছবিটা অনেকে রেখে দেয়, সবাই ওই যে বিসিবির যে ডেডিকেটেড ফটোগ্রাফার আছেন, ওনার কাছ থেকে রতন ভাইয়ের কাছ থেকে প্রায় সব ক্রিকেটার এই ছবিগুলো নেয়। বড় 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 ইভেন্টের যে অফিসিয়াল ফটো সেশন হয়, এটা ছবিটা নেয়, অনেকে এটা রেখে দেয় বাধাই করে, অনেকের মোবাইলে কালেকশন থাকে, হয়তো 10 বছর পরে দেখে স্মৃতিচারণ করে। সেই ছবিটায় সাকিব নাই, এটা বাকিদের প্রতি অবমাননাকর ছিল না? এমন বহু কাণ্ড সাকিব করছে, জাতীয় দলের ছোট করার কাণ্ড করছে। ড্রেসিং রুমে এমন অনেক ঘটনা আছে যেগুলো আজকেও আমি বলতে চাই না, হয়তো কোনো একদিন বলবো, যেগুলো আসলে তার সতীর্থদের ছোট করা হয়েছে, জাতীয় দলের ছোট করা হয়েছে। আমি এই কথাগুলো বলতে মজা পাচ্ছি তা না, এই কথাগুলো বলতে আমার বুক ফেটে যাচ্ছে, কিন্তু এটাই তো নিয়তির প্রতিশোধ। যে জাতীয় দলকে অবজ্ঞা করে একসময় সাকিব মনে করছেন জাতীয় দল আমার কোনো কাজে লাগবে না, জাতীয় দল কেবল একটা প্ল্যাটফর্ম যেটা সামনে থাকবে, পেছনে ফ্রাঞ্চাইজি লিগ, বিজ্ঞাপন, অমুক তমুক, ব্যবসা, রেস্টুরেন্ট, অমুক তমুক, এগুলোই লাইফ। কিন্তু শেষ পর্যন্ত সেই সাকিবকে জাতীয় দলের জন্যই আসলে কাতর হইতে হলো। এই যে সরকারের সঙ্গে এত দেন দরবার করলেন, এত কিছু করলেন কেন? মিরপুরে এসে একটা টেস্ট খেলবেন বলে। মিরপুরের টেস্টটা সাকিবের জন্য কী ছিল? মিরপুরের টেস্টটা ছিল সাকিবের জন্য বাঁচার শেষ উপায়। সেটা মানুষ সাকিব, রাজনীতিবিদ সাকিবরা হয়তো রক্ষা করে দিতে পারতো যদি সব কিছু ঠিক থাকতো, সবাই যদি সব কিছু ম্যানেজ করতে পারতো। সরকার তো একরকম রাজি ছিল, বোর্ডও রাজি ছিল তাকে মিরপুরে আনা। মিরপুরে একবার যদি সে ঢুকতে পারত এবং তার ওই কথাগুলো যদি সরকার মেনে নিত যে সে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে, সে তার ব্যবসা ট্যাবসা করতে পারবে, সাকিবের জীবন তো সেটেল হয়ে যেত। বাকি এই যে এতগুলো আওয়ামী নেতা, তারা তো কেউ এই সেটেলমেন্টের ধারে কাছেও পৌঁছাইতে পারতেছে না। সাকিব ওই যে নেগোসিয়েশনে যেতে পারলেন, এটা কিভাবে যেতে পারলেন ওই জাতীয় দলের ভরসায়। যে জাতীয় দলরে একসময় পায়ে দলছেন, সেই জাতীয় দলই হয়ে দাঁড়াইছিল তার জন্য জীবন বাঁচানোর শেষ উপায়। জীবন মানে আমি মানে সরাসরি জীবন মানে ওই জীবন মরণের জীবন বলতেছি না, মানে নিজের রক্ষা করার, নিজের সম্পদ রক্ষা করার শেষ উপায় হয়ে দাঁড়াইছিল জাতীয় দল। যে ওই দরজা দিয়ে যদি ঢোকা যায়, মানে যে জাতীয় দলটা আপনি অবজ্ঞা করছেন, সেই জাতীয় দলই আপনার জন্য ত্রাণকর্তা হইলেও হইতে পারত, হয় নাই শেষ পর্যন্ত। আবারও সেই জাতীয় দলের অস্ত্র বানায় শুনলাম যে আপনি 3টা শর্ত দিছিলেন যে সরকারের কাছ থেকে এই আদায় করে নাও। সেটা হোক বা না হোক, আপনি তো ভাবছিলেন যে জাতীয় দলই হয়তো আপনাকে ওই ব্যাংক যে করে দেওয়া হয়েছে, ফ্রিজ করে দেওয়া হয়েছে, ওটা থেকে মুক্তি দেবে। জাতীয় দলই হয়তো আপনাকে দেশে নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ করে দেবে। জাতীয় দল আপনাকে কত কিছু করে দেবে, তাই কি দেয় সাকিব? এই জাতীয় দলকে আপনি একসময় তো প্রচুর অবজ্ঞা করছেন।
আজকে ধরেন নানা রকম কথা হইতে পারে, নানা রকম কথা হইতে পারে। কেউ বলবে পলিটিক্যাল টার্ময়েলের কারণে হয়েছে, কেউ বলবে আপনার প্রতি ঈর্ষার কারণে হয়েছে, কেউ বলবে আপনি ইনহাউস পলিটিক্সের শিকার হয়েছেন। কিচ্ছু না, কিচ্ছু না সাকিব। আমি একটা জিনিস বুঝি, নিয়তির উপরে কিচ্ছু নাই, ওই উপরে স্রষ্টার উপরে কিচ্ছু নাই। এগুলো আসলে অনেক আগে লেখা হয়ে গেছে। এই পলিটিক্যাল টার্ময়েল 2024 হোক বা না হোক, যদি নাও হতো তাও আপনি একটা ভেজালে পড়তেন। কিছু একটা এসে আপনাকে স্রষ্টা এসে বুঝাই দিত যে তুমি ন্যাশনাল টিমরে অবজ্ঞা করছো, ন্যাশনাল টিমরে তুমি একসময় উড়ায় দিছো, ন্যাশনাল টিমে খেলতে চাও নাই, ওইটাকে ফাজলামো হিসাবে নিছো, ওই ন্যাশনাল টিমে ঢোকার জন্য একদিন তোমার কাঁদতে হবে। এইটাই এইটাই হচ্ছে নিয়তি। স্রষ্টা কারোর জন্য ওই যে স্বর্গ নরকের অপেক্ষা করে না, তার আগে এই পৃথিবীতেই একটা শিক্ষা দিয়ে দেয় যে আপনি যা করছেন ওইটার বদলা পাবেন। আজকে আমি দেবব্রত এগুলো বলতেছি জীবনের শিক্ষা থেকে। আমি সাকিবরে যখন জাজ করতে যাই তখন বুঝি যে দেবব্রতও যেরকম যেসব জিনিস অবহেলা করছে, যেগুলো নিয়ে ফাজলামো করছে, সেইগুলো যে রিটার্নটা এই পৃথিবীতে পাচ্ছে ওই একই রকম। মানুষ ছোট হইতে পারি, মানুষ তুচ্ছ হইতে পারি, পোকার মতো মানুষ দেবব্রত, কিন্তু স্রষ্টার কাছে তো আমি যে আপনিও তাই। ওই কর্মের ফল কোথাও না কোথাও পাইতে হবে। যাই হোক, মানে এতগুলো কথা বললাম বলে যদি কোনো কারণে সাকিব দেখেন রাগ করবেন না। তবে আরেকটু বলি যে দেখেন, ন্যাশনাল টিমে এই পলিটিক্যাল টার্ময়েলের কারণে ধরে নিলাম যারা সাকিবের ভক্ত, আমিও তো দেবব্রত ভক্ত, মারাত্মক ভক্ত, এখনও সুযোগ পেলে সাকিবের একটা বড় ইন্টারভিউ করব, সাকিবকে নিয়ে একটা বই করব, যাই হোক সেগুলো তো আলাদা কথা। কিন্তু যারা সাকিব ষড়যন্ত্রের শিকার, সাকিব রাজনৈতিক কর্মকাণ্ডের শিকার বলে মনে করেন, তাদেরকে আরেকটা জিনিস বলি, একটা মজা দেখেন। সাকিব গত 2 বছর ধরে ডিক্লাইন করতেছে ক্রিকেটে। এই 2024 সালে এসে এমনি হয়তো সাকিব ক্রিকেট থেকে আস্তে আস্তে হারায় যেত, মানে ন্যাশনাল ক্রিকেট থেকে, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। যদি তার দল ক্ষমতায় থাকতো আরও কিছুদিন হয়তো প্রলম্বিত, তো জোর করে টেনে নিয়ে যাওয়া হতো। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের শেষ তো সে এমনিতেই দেখতে পাচ্ছিল। কিন্তু পাশাপাশি ফ্রাঞ্চাইজি ক্রিকেট, আদার ক্রিকেট, এগুলোতে কী ধসটা নামলো দেখেন। জাতীয় দলের চ্যাপ্টার তো ক্লোজই হয়ে গেল। টেস্ট খেলতে পারলো না, শেষ টেস্ট যেটা ভাবছিল। ওয়ানডে শেষ, ওয়ানডে সিরিজটা খেলতে পারলো না। টি-20 আগেই শেষ হয়ে গেছে। বাইরে আইপিএলে প্রথমবারের মতো দল পেল না। টি-10 যা খেলতেছে, আমি খেলা দেখি না, যা স্কোর টেস্কোর দেখতেছি, তাতে পরের বার তারিখ অন্য কোনো ফ্রাঞ্চাইজি দলও ডাকবে বলে আর মনে হচ্ছে না। হয়তো ওই শ্রীলঙ্কা, তারপরে এই টুকটাক 2-1টা সিজনে এইগুলা খেললেও খেলতে পারে, নাও খেলতে পারে, বা কানাডা টানাডা 2-1টা সিজন চলতে পারে, হয়তো ইউএসএর 2-1টা টুর্নামেন্ট খেলতে পারে, আমি জানি না কতদূর কী হবে। কিন্তু সাকিব চ্যাপ্টারটা কিন্তু ক্লোজ হয়ে গেল একেবারে। ওই যে বলছি যে হঠাৎ করে নিয়তি ক্লোজ করে দিলে সব। যেই জোরে, যেই ফ্রাঞ্চাইজি ক্রিকেট, যেই স্পন্সর, যেই বিজনেস, যেই পাওয়ারের জোরে একসময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফু দিচ্ছেন, সেই সব কিছু একসঙ্গে ক্লোজ হয়ে গেল। এগুলো তো পলিটিক্সের কারণে হয় নাই, এগুলোই স্রষ্টার কারণেই হয়েছে, এগুলো স্রষ্টার কারণেই হয়েছে। যাক, আমি কোনোভাবে আপনাকে ভিক্টিমাইজ করতে চাচ্ছি না, ভিক্টিম ব্লেমিং করতে চাচ্ছি না, কিন্তু আমি একটা জিনিস শুধু এই পুরো কন্টেন্টটা করলাম সাকিবের জন্য না, এই পুরো কন্টেন্টটা করলাম মানুষের জন্য। একটু মনে রাখা যে পাটা মাটিতে রাখা এবং শেকড়টা বোঝা যে আপনার শেকড় আসলে ন্যাশনাল টিম, আপনার শেকড় আসলে বাংলাদেশ। এটা কোনোভাবে দুর্বল করা যাবে না। আপনি সব কিছু করবেন কিন্তু নিজের এই জায়গাটাকে শক্ত রাখবেন, তাহলে আপনার পাশে সবাই থাকবে। এই 17 কোটি মানুষ আপনার পাশে থাকবে, এর চেয়ে বড় শক্তি আর আছে নাকি? 17 কোটি মানুষ যখন আপনার হয়ে কথা বলবে, তখন আপনার হয়ে আর কার কথা বলা লাগবে? তখন আপনার হয়ে কলিগদের ওই স্ট্যাটাস দেওয়া লাগবে না, তখন 17 কোটি মানুষই আপনার। তো যাই হোক, সেটা ধরে রাখতে পারেন নাই। একটা কথা বলি যে আজকাল তরুণ ক্রিকেটারদের সঙ্গে দেখা হলে আমাদের তরুণদের একটা দারুণ স্বভাব আছে, কথাবার্তা শেষে বলে দাদা দোয়া করবেন। আমি সবসময় চেষ্টা করি কাঁধে হাত রেখে বা হাতটা ধরে বলি যে সাকিবের চেয়েও বড় হন। সেই সঙ্গে আমার এখন থেকে মনে হচ্ছে যে এটাও বলতে হবে, আপনার পরিণতি যেন সাকিবের মতো না হয়, যেন অন্তত দেশের মাটিতে পা রেখে দেশের মানুষের চোখে চোখ রেখে হাসি মুখে বিদায় নিতে পারেন। এরকম নিঃসঙ্গ প্রবাসে বসে কাতরভাবে দেশে আসার অনুরোধ নিয়ে যেন আপনার শেষটা না হয়। সাকিবের চেয়ে বড় তারকা হওয়ার দরকার নেই, সাকিবের কাছাকাছি থাকেন। কি লিগাসিটা থাকলো সাকিবের দেখেন। সাকিব ক্রিকেটে কি আর কোনোভাবে থাকবেন? ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অপ্রাসঙ্গিক, ন্যাশনাল টিমে অপ্রাসঙ্গিক, কোনো লিগাসি রেখে গেলেন না, কোচিং না, কমেন্ট্রি না, একটা একাডেমি করছেন মাছ করতে, সেটাতেও মনে হয় আর আশা হবে না। মানে কোনোভাবে লিগাসি নাই, অথচ তার চেয়ে কত অগুরুত্বপূর্ণ সব খেলোয়াড় আমাদের, ডলার, আমাদের তালহা, আমাদের রাজিন, ওরা মাঠে ঢুকলে গন্ডা গন্ডা ছেলে পেলে উঠে দাঁড়ায় আদাব দেয়, স্যার আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম। সাকিব হয়তো 10 বছর পরে আবার দেশে ফিরবেন, পরিস্থিতি বদলাবে, হয়তো নাও বদলাতে পারে, হয়তো ফিরবেন বা ফিরবেন না,
হয়তো তাকে দেখে বাংলাদেশের ক্রিকেটাররা বলবে ওই আমাদের সাকিব ভাই প্রথম 1 নাম্বার হয়েছিল, কিন্তু কেউ কি ছুটে এসে সালাম দেবে? ওই সালামকে এই স্যার বলে দেবে? ওই সালামকে বলবে স্যার আপনি আমার তৈরি করছেন? এটা না হলে আর কিসের লিগাসি? সবশেষে একটা কথা বলি, সাকিবের এই ব্যাপারটা সমকাল এবং প্রথম আলোতে পড়ার পরে যে সাকিবের হয়তো আর খেলা হচ্ছে না এটা নিশ্চিত হওয়ার পরে আমার খুব দেবদাস উপন্যাসের কথা মনে পড়তেছিল। আপনারা দেবদাস সিনেমা দেখছেন, উপন্যাসটা কয়জন পড়ছেন জানি না, পড়লে একদম শেষে দেখবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কয়েকটা অসাধারণ কথা আছে। দেবদাসের মৃত্যু দৃশ্যের বর্ণনা শেষে উনি বলতেছেন যে মৃত্যু তো যে কারোই হতে পারে, মৃত্যু ঠেকানোর জন্য কারো প্রার্থনা করার দরকার নেই। শুধু আমি বলি যে আপনারা একটু প্রার্থনা করবেন এমন মৃত্যু যেন কারোর না হয়, যে মৃত্যু এইরকম নিঃসঙ্গ পরিত্যক্ত অবস্থায় এই মৃত্যু যেন না হয়, যেন শেষ মুহূর্তে অন্তত কপালে একটু শীতল স্পর্শ পায়, মুখে একটু জল পায়। সাকিবের মৃত্যু হয়েছে তা বলতেছি না, কিন্তু সাকিব যে এই যে মানে একরকম শেষ হয়ে গেলেন, এই নিঃসঙ্গ শেষ যেন কোনো ক্রিকেটারের না হয়, কোনো মানুষের যেন না হয়। সাকিবের জন্য তারপরও প্রার্থনা থাকলো, সাকিব ভালো থাকবেন, বাকিটা জীবন শান্তিতে থাকবেন, যেন কিছু না কিছুভাবে আপনাকে আমরা মনে করতে পারি। সবাই ভালো থাকবেন।